না, এবার 4 চাকার উপর ভর করে নয়, পথ চলা অন দ্য হুইলস এবার আকাশ পাখির দুডানায় ভর করে পাড়ি দিল সাগর পার। হ্যাঁ, যেমনটা বলেছিলাম, এবারের গন্তব্য দক্ষিণ আন্দামান। আন্দামানের সাদা বালির সমুদ্র তট, গাঢ় সবুজ নীল জলরাশি, সবুজে ঘেরা পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্যপট, সমুদ্রের নিচের রং বেরঙি মাছ তথা কোরালের দুনিয়া ও সর্বোপরি স্বাধীনতার বীর যোদ্ধাদের স্মৃতি বিজড়িত কালাপানি তথা সেলুলার জেল, এই সবের ডালি নিয়ে থাকছে এই আন্দামান সিরিজ। চলুন স্মৃতি রোমন্থনের গল্প শুরু করা যাক। গুড মর্নিং, শুভ সকাল, শুভ বিজয় সকলকে। গুড মর্নিং ফ্রম নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কারণ যেমনটা আপনাদের বলেছিলাম যে আমরা 11-10, আজকে তারিখ হচ্ছে 11-10-2025, আমরা পোর্ট ব্লেয়ারে যাচ্ছি। পথ চলা অন দ্য হুইলস এবার গাড়ি ছেড়ে আকাশে উড়বে। তো আমাদের ফ্লাইট স্পাইস জেট, আমাদের টাইম ছিল 10টা, ওটা একটু ডিলেড হয়ে 10:30 হয়েছে। তো এই সবাই আমরা ওয়েট করছি, আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। লিটারারি মানে এয়ার ট্রাভেল যে এত ইডিয়াস হেক্টিক, মানে কোনটা যে আপনার চেক ইন লাগেজে যাবে, কোনটা হ্যান্ড লাগেজে যাবে, ইট ইজ টু টাফ। মানে সত্যি কথা বলতে কি, যারা রেগুলার এয়ার ট্রাভেল না করেন তাদের পক্ষে খুব সমস্যা। এবং এটা ঠিক যে মানে আমি তো মাচ মোর কমফোর্টেবল ইন মাই ওন কার। আমরা সব ওয়েট করছি বোর্ডিংয়ের জন্য। এই বোর্ডিং স্টার্ট হলো। এই বোর্ডিং কমপ্লিট হলো আমাদের। তো কয়েকটা কথা একটু বলে রাখা দরকার। সেটা হচ্ছে যে যেহেতু আমাদের সাথে বয়স্ক প্যাসেঞ্জার আছে, যদি এই ধরনের কোনো সিনিয়র সিটিজেন বয়স্ক, এবং যেহেতু আমার মা আছেন, একটু হাঁটার ওনার সমস্যা আছে, পায়ের সমস্যা আছে, হ্যাঁ, ইন দ্যাট কেস, তো যেটা বলছিলাম যে ইন দ্যাট কেস একদম সিট রিজার্ভ করার সময় হুইল চেয়ার এসকর্টেড আপ টু কেবিন সিট, সেইটা করে নিলে বেটার। তারা একদম হুইল চেয়ারে করে এক্ষুনি বাড়বে, জাস্ট আমাদের আগের সিটে বসে রয়েছে, তাকে একদম পৌঁছে দেবে। আমাদের প্লেন তার যাত্রা শুরু করলো টুয়ার্ডস পোর্ট ব্লেয়ার। दुर्गा दुर्गा क्लब मेंबर्स का इस स्पाइस शॉट फ्लाइट ऐसे 263 पर स्वागत करते हैं। कोलकाता से पोर्ट ब्लेयर तक की दूरी 2 घंटे और 10 मिनट में पूरी की जाएगी। इस फ्लाइट में हमारे साथ कप्तान मोहित भारद्वाज से कप्तान अभिमन्यु जामवाल। वुड लाइक टू इन्फॉर्म दैट वी हैव रिसीव्ड इन सर्विस। थैंक यू। এই হচ্ছে লেগ স্পেস, এই হচ্ছে লেগ স্পেস। লেগ স্পেস কিন্তু অনেকটাই কম, স্পাইস জেটে ভীষণ কম। এসির ব্লোয়ারগুলো ঠিকঠাক মনে হয় কাজ করছে না নাকি, মানে খুব একটা বেশি সুদিং ইয়ে নেই। টেক অফের দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। আমরা টেক অফ করলাম। বাইরে বৃষ্টি হচ্ছে না, সেটাই জলগুলো দেখা যাচ্ছে কি সুন্দর। এই হচ্ছে আন্দামান আর নিকোবর আইল্যান্ড, রেনবো দেখা যাচ্ছে, দেখেছিস?
চ্যানেলের নামের সার্থকতায় পথ দেখানো আমার একটা নেশা বলতে পারে। গাড়িতে গেলে রাজপথ, আর আকাশে আকাশপথ। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট স্টেশনটা হচ্ছে ওদের বিজয়পুর থেকে আমরা এখন হোটেলের পথে যাচ্ছি। একটু ফ্লাইটটা ডিলে থাকলেও পরবর্তী তারপরে কিন্তু খুব রাইট টাইম, বিফোর টাইম ঢুকিয়েছে, মানে আমরা পুরো 2 ঘন্টায় ঢুকিয়েছি। সানসি রিসোর্ট প্রাইভেট লিমিটেড, এখানেই আজকে আমাদের থাকার আস্তানা। মোটামুটি প্রথমে ইনিশিয়ালি আমাদের ফ্লাইট একটু 3 দিন আগেই মেসেজ চলে এসেছিলো যে ডিলে। একটু ঘাবড়ে গেছিলাম, কারণ স্পাইস জেট নিয়ে অনেকেরই অনেক রকম মানে সন্দিহান আছে যে স্পাইস জেট কীরকম হবে, লেট করে প্রচুর। তো হাওয়েভার মোটামুটি এবার যা দেখলাম যে 10:30টায় রিশিডিউল করেছিল এবং 12:40 টেক অফ করলো 10:40, আর আমরা বীর সাভারকার এয়ারপোর্ট পোর্ট ব্লেয়ারে আমরা পৌঁছালাম 12:40। এসে এই হোটেলে আমরা রয়েছি সানসি রিসোর্ট প্রাইভেট লিমিটেড। অ্যাকচুয়ালি এইবার আমাদের যে পোর্ট ব্লেয়ার ট্রিপটা সেটা হচ্ছে 6 নাইট 7 ডেজ, এবং সম্পূর্ণটাই একটা মানে এখানকার লোকাল একজন এজেন্টের মাধ্যমে আমরা করছি। অর্থাৎ আমরা যে পোর্ট ব্লেয়ারে নামবার পর থেকে একদম নিশ্চিন্ত, ওখানে ওনাদের গাড়ি ছিল, গাড়িতে করে আমরা এই হোটেলে এসেছি। হোটেলে উঠলাম, একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে লাঞ্চ সারবো। লাঞ্চ সেরে আমরা যাব সেলুলার জেল, যেটা পোর্ট ব্লেয়ারের একটা বৈশিষ্ট্য। প্রচুর স্বাধীনতা সংগ্রামী একটা সময় স্বাধীনতার আগে ওই কালা পানিতে এসে সেলুলার জেলে থেকেছেন। তো সেই সবগুলো দেখবো। দেখে করভিন কোভ বন্দি ছিলেন, এক্স্যাক্টলি করভিন কোভ বিচে আমরা যাব, যে তারপরে আবার লাইট অ্যান্ড সাউন্ড 6:50 আমরা দেখব। তো এই হচ্ছে রুম যেগুলো দিয়েছে আমাদের পথ চলা অন দ্য হুইলসের টিমস 8 থেকে 80, আপনারা জানেন। এবার এসছি আমরা পোর্ট ব্লেয়ারে। আমাদের যে রুম দিয়েছে, আমরা এবার এসছি 8 জন। তো রুম একটা মোটামুটি কিং সাইজের বেড, একটা ড্রেসিং টেবিল, আয়না, এসি আছে, ফ্যান আছে, এবং ওয়ার্ড্রোব আছে, এবং বাথরুমটা মোটামুটি গিজার আছে, সব কিছু আছে। তো এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এখান থেকে আমরা আজকে একটা দিনের জন্য, একটা রাতের জন্য থাকবো, তারপরে কালকে আমরা বেরিয়ে যাব। চলুন আমরা ফ্রেশ হয়ে একটু লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ি পোর্ট ব্লেয়ার দর্শনে। সেলুলার জেল যাওয়ার পথে আন্দামানের একটি বিশিষ্ট জায়গা দেখে গেছিলাম। আমার তো মনে হয় স্বাধীন নাগরিক হিসাবে, স্বাধীন ভারতবাসী হিসাবে সকলের এই জায়গাটা একবার দেখে যাওয়া উচিত। সেই জায়গাটা অ্যাকচুয়ালি 30শে ডিসেম্বর 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন, যেটাকে 0 পয়েন্ট বলেও খ্যাত। কিন্তু মূলত যদি আপনি ওখানকার লোকাল অটোকে বলেন যে আমি ফ্ল্যাগ হোয়েস্ট পয়েন্ট যাব, তাহলে সমুদ্রের ধারে একটা বিউটিফিকেশন করা একটা সুন্দর জায়গা আপনাকে নিয়ে যাবে, যেখানে এই জায়গাটি ফটোতে দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে নিয়ে যাবেন, যেখানে ভারতের তিরঙ্গা পতাকা পথ করে উঠছে। স্বাধীন ভারতের নাগরিক হিসাবে, ভারতবাসী হিসাবে তিরঙ্গা পতাকা সব জায়গায় উড়ুক, এটা চাইবো। কিন্তু আমার কোথায় যেন একটা খারাপ লাগা থেকে গেল, যে যেখানে অন্তত ফলকে লিপিবদ্ধ করা আছে 30শে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বোস এখান থেকেই 1943 সালে পতাকা উত্তোলন করেন, কিন্তু সেই জায়গাটায় যদি একটা মিনিমাম পতাকাও দিয়ে রাখা যেত, তাহলে মনে হয় এই জায়গার সার্থকতাটা আরো বেড়ে যেত। বিউটিফিকেশনের জন্য, ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য বিউটিফিকেশন সব ঠিক আছে, কিন্তু যেটা আসল জায়গায়, যে মাটিতে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস এই ফ্ল্যাগ হোয়েস্ট করেছিলেন, সেই জায়গাটাকে মনে হয় একটু আরেকটু সংরক্ষিত করে একটা ফ্ল্যাগ দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখাটা দরকার আছে।
যাই হোক, কারণ আমি জানি না, যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আমরা সেলুলার জেল দর্শন করি। হলো সেলুলার জেল, পোর্ট ব্লেয়ার বিখ্যাত। মানে অ্যাকচুয়ালি ভারতের স্বাধীনতার পাওয়ার একটা পীঠস্থান বলা যেতে পারে। বড় বড় স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকার থেকে শুরু করে বটুকেশ্বর দত্ত, সচিদানন্দ সান্যাল সবাই এখানে একটা সময় বন্দী ছিলেন। ভাবতেই কেমন একটা লাগে যে তাদের কত স্যাক্রিফাইসে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। চলুন আমরা এগিয়ে যাই ভেতরে। एग्जीबिशन गैलरी फ्रीडम फाइटर्स की फोटो डाल रही है। एग्जीबिशन गैलरी में इंफॉर्मेशन दिए हुए हैं काला पानी का मीनिंग क्या है, यहाँ पे सेटलमेंट्स को अंग्रेज कब आए, जेल की निर्माण कैसे हुई और कैसे इन स्वतंत्र सेनानियों को यातनाएं दिया गया, रीडिंग सेक्शन। और उसके ठीक बाजू वाले गैलरी आप देख पाएंगे तो वहाँ पे स्वतंत्र सेनानियों की तस्वीरें रखे हुए हैं। स्वतंत्र सेनानी भारत के सारे प्रांतों में स्वतंत्र सेनानी थे, सबकी योगदान हमारी आज़ादी में थी, सबकी योगदान हमारी आज़ादी है। बट यहाँ पे सबसे ज़्यादा बंगाल और पंजाब के स्वतंत्र सेनानियों की तस्वीरें आप देख पाएंगे। और जितनी भी तस्वीरें हैं आज़ादी के बाद 1979 में जब इसे राष्ट्र स्मारक घोषित किया गया, उस दौरान जो जीवित थे उनकी तस्वीरें। और उन फ्रीडम फाइटर्स के मार्क ऑफ रेस्पेक्ट में यहाँ पे दो मसाल जल रही है, स्वतंत्र ज्योत, वंदे मातरम ज्योत। फ्रीडम फाइटर ज्योत के राइट बैक साइड में प्रिजन के तौर पे अंग्रेजों ने इसे इस्तेमाल किया 1938 तक। 1938 मैक्सिमम स्वतंत्र सेनानियों को रिहा कर दिया गया व्हेन दे डिक्लेयर वी गिव इक्वल फ्रीडम। उस दौरान जो रिहा हुए कुछ लोग यहीं पे सेटल हो गए, कुछ लोग वापस चले गए। वर्ल्ड वॉर 2 के समय यहाँ के फोर्स को भी ट्राई से किया गया, भारत जैसे और भी कंट्री में फोर्स भी चले गई। 1941 अंडमान में बहुत बड़ी भूकंप, जिस भूकंप के दौरान ब्रिटिश डिसाइड करते हैं कि आइलैंड सेफ नहीं है, ब्रिटिश यहाँ से बाइकआउट करने लगे। 1942 यहाँ पे जापानीज ऑक्यूपाई करने, समुद्र फेंकने लगे। इस दौरान नेताजी सुभाष चंद्र बोस जी की विजिट 29 दिसंबर 1943 यहाँ पे आ रहे हैं। नेताजी की विजिट के दौरान जापानीज द्वारा इंडियंस को टॉर्चर किया जा रहा है वैसे नहीं बताया गया। और 30 दिसंबर 1943 हिंदुस्तान का पहला तिरंगा जिसमें चरखा होती थी, नॉट अशोक चक्र। यहाँ पे एक ग्राउंड है, मिनी स्टेडियम, नेताजी स्टेडियम, जहाँ पे इन्होंने फ्लैग होस्टिंग करने के बाद इस द्वीप को शहीद द्वीप, स्वराज द्वीप घोषित करते हैं। और उसके बाद यहाँ से वो रिटर्न जा रहे हैं मणिपुर। हिरोशिमा के बाद जापानीज भी चले गए, अगेन ब्रिटिश के शासन रही। रिपब्लिक के बाद ही अंडमान इंडिया के पार्टी, इंडियन गवर्नमेंट आने के बाद 7 जो ब्लॉक्स बनी थी उसमें से कुछ ब्लॉक जो लैंडस्लाइडिंग में जो डैमेज हुई, आज़ादी के काफी वक्त तक मेंटेनेंस रहा, कुछ ब्लॉक को डेमोलिश करके वहाँ पे सरकारी अस्पताल बनवा देंगे। और ये लकड़ी का घर इट वॉज अर्लियर ओपन हुआ करता था। इसके अंदर हम ओरिजिनल देखेंगे, वुडन बीम, प्लेटफॉर्म, लीवर ओरिजिनल। इस प्रिजन के अंदर फांसी घर बनाया गया, बट मकसद वो नहीं थी कि अंडमान ले जाकर उन स्वतंत्र सेनानियों को फांसी दें। उनकी मकसद ये थी कि पूरे भारतवर्ष में जितने भी क्रांतिकारी हैं उन लोगों की ताकत को कमजोर करें। केस छोटे बड़े केसेस में लाते थे, कॉन्स्पिरेंसी, रेलवे ट्रैक केस, पोस्टल केस, 6 years, 8 years, 10 years के पनिशमेंट पीरियड। एंड ड्यूरिंग द टाइम यहाँ पे आने के बाद ऐसी कुछ घटना घट जाती है, उन स्वतंत्र सेनानियों को फांसी देना हो तो उस दौरान किस तरीके से दिया जाए। अब न्यू ट्रायल चलेगी 302 और 307 अटेम्प्ट टू मर्डर। ट्रायल के समय दे रेडी टू डाई फॉर कंट्री, मीन दे रेडी टू डू एनीथिंग अगेन ब्रिटिश। बोल रहे हैं कि कंफर्मेशन डेट तक उन्हें मिडिल में ना रखते हुए उन्हें फांसी घर के पास ला दिया जाए। गिविंग नंबर 7 के ग्राउंड फ्लोर में 4 साल रिजर्व किया गया। कंफर्मेशन थे कंडेम्ड इज लास्ट डे ऑफ लाइफ। नियर बाय गैलोस आ गए तो उनकी थॉट प्रोसेस बदल जाएगी, उनकी फील आएगी कि मैं अपने देश के लिए कुछ नहीं कर पाऊंगा, उससे पहले हमें फांसी दे दिया जाएगा। वो सोच उन्हें कमजोर कर जाए, सोच कमजोर कर रही है, वहां पे डर नहीं है। सोच मीन्स प्राउड फीलिंग है, रेडी टू डाई फॉर कंट्री, आई एम नॉट एबल टू डू एनीथिंग, हेल्पलेस है, वो स्ट्रेस से मर जाते हैं तो फाइल कम्स क्लोज। सपोज इट शॉट हैपन, उन्हें फांसी देना है तो फांसी देने से पहले उनसे पूछा जाए व्हाट्स द लास्ट विश। পেস অফ লাস্ট রিচুয়ালস বিফোর এক্সিকিউশন, এইখানে দিস ইজ দ্য প্লেস অফ লাস্ট রিচুয়াল। ধর্ম অনুযায়ী যাদের যা ধর্ম সেই লাস্ট রিচুয়ালসটা এইখানে। ভারতের স্বাধীনতা পেতে কত মনীষী, কত লোক কত কষ্ট করেছে। এই যে ওয়ার্কশেডটা দেখলাম, সেটা তো সব যারা প্রিজনাররা থাকতেন, স্বাধীনতা সংগ্রামীরা থাকতেন, তাদেরকে অমানবিক, পাশবিক
অত্যাচার করে করে কাজ করার। এরকম 7টা, যেটা বলছিল, এরকম 7টা স্টার শেপে দিয়ে আছে এবং একটা অদ্ভুত দেখুন, এইটার পেছন আর এইটার সামনে, মানে কেউ কারোর সাথে ইশারাতেও কিছু কথা বলতে পারবে। এই হচ্ছে সেলগুলো, এই হচ্ছে একটা কালো কুঠুরি, এই জন্য সেলুলারই দেখুন একটা সেলের মতো। মানে কোনো বাথরুম নেই, কোনো কিচ্ছু নেই, একদম বন্ধ। যদি বন্ধ করে দেওয়া হয়, এই পুরো বন্দি। এইটুকু একটা ঘরে বছরের পর বছর থাকে, ভাবা যায়? ড্রপটা, হ্যাঁ হ্যাঁ, এল ড্রপটা লাগা, এই যে লেগে গেল। কেউ কোনোদিন হাত প্রেস করে না, কোনো চান্সই নেই, এখান দিয়ে তো হাত ঢুকবেও না, আর ঢোকার কোনো চান্সই নেই। আর এইটা হচ্ছে খাবার দেওয়ার জায়গা। হচ্ছে বীর সাভারকার সেল, যেটা বললো যে একদম ফাঁসি ঘরের ঠিক সামনেই ওনাকে রাখা হতো। इतना तो बर्तन था কত স্যাক্রিফাইস। এই যে 7টা যে ব্লক আছে, সেই 7টা ব্লকের যেখানে কানেক্টিং পয়েন্ট টাওয়ার, এবং যেমনটা আপনারা শুনলেন যে এই টাওয়ারেই একজন গার্ডই 7টা ব্লকের নজরে রাখত। এইটা হচ্ছে 1 ব্লক অ্যান্ড দিস ইজ ব্লক 7, আর ওই দূরে ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এই সামনেটা হচ্ছে, এইটা হচ্ছে রস, এইটা হচ্ছে নর্থ বে আইল্যান্ড, আর এইটা হচ্ছে রস। এবং আমি যদি কিছু ভুল না করি, ওই দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে, সম্ভবত দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। ওইটা আমাদের 20 টাকার নোটে সম্ভবত এই টাওয়ারটা দেখা যায়, লাইট হাউস। এই সেলুলার জেল থেকে কেভিন কোভ বিচে আসলাম। অ্যাকচুয়ালি মানে এখানে একটু তাড়াতাড়ি অন্ধকার হয় মনে হয়, 5:30 বাজে। এরই মধ্যে দেখুন কিরকম অন্ধকারে, কিছু দেখবার মতো নয় জাস্ট। এবং এখন লো টাইডও চলছে, আস্তে আস্তে দেখলাম। তো এই একটু চা ঠা খেয়ে একটু রিল্যাক্স করে আবার আমাদের 6:50-এ লাইট অ্যান্ড সাউন্ড আছে, 6:50 স্লট। সেই 6:50-এ আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখবো। কেভিন কোভ বিচটা অ্যাকচুয়ালি এখানে কিছু ওয়াটার স্পোর্টসও হয়, কিন্তু যেহেতু এখন লো টাইড চলছে। এবং সেলুলার জেল থেকে যেটা দেখলাম, বেশ রাস্তাটা খুব সুন্দর, যেটা প্রথমেই আমরা আন্দামানে নেমেও দেখেছিলাম যে বেশ মাঝে মাঝে টিলা, আপ ডাউন রাস্তা, ফাঁকা ফাঁকা রাস্তা, গাড়ি চালিয়ে খুব আরাম। এবং আরেকটা জিনিস দেখলাম যে এখানে ম্যাক্সিমামই এই রুমিয়ন। এই হচ্ছে কেভিন কোভ বিচ। অন্ধকারে আপনাদের কিছুই দেখানো যাচ্ছে না, রুম থেকে একটু কাছে যাই। হ্যাঁ, চা বলেছিস নাকি? জল দেখি, চলুন একটু যাই। এই হচ্ছে বীজ। তো এই হচ্ছে
কিছুই বোঝার উপায় নেই। এবং সত্যি কথা বলতে কি, দেখি একটু কৃত্রিম আলো দেখিয়ে যদি আপনাদের কিছুটা, এই হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, মনে হয় না। এই হচ্ছে বিচ, এবং এখন লো টাইড চলছে, প্র্যাকটিক্যালি একটু পাথুরে বিচ। আর একটু মানে 4টে সাড়ে 4টের মধ্যে যদি আসা যেত তাহলে অন্তত এর বিউটিটা আপনাদের দেখানো যেত। অ্যাকচুয়ালি যেটা বলার, যে আপনারা জানেন যে পথ চলা অন দ্য হুইলস সবসময় একটা টিমের সাথে আসে। তো এবারে আন্দামানে এসেছি আমার মাকে নিয়ে, কারণ একটু ফিজিক্যালি চ্যালেঞ্জড মা, পায়ের সমস্যা, হাঁটার সমস্যা, তাও এন্থু আছে, এনার্জি আছে, তাই মাকে নিয়েই আসলাম। তো ন্যাচারালি ওই সেলুলার জেল ভিজিট করতে একটু টাইমটা বেশি খেলো, প্লাস আমাদের প্লেনটাও প্রায়, মানে আমরা লাঞ্চ করে রেডি হতে হতে প্রায় 2:30 হয়ে গেল। ফলত এই বিচটার বিউটিটা মিস করলাম। এই আমরা এলাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। हम सुना है फिरंगी का लाट साहब इधर आता है, हम भी देखने आया है जुल्म करने वाले का सरदार कैसा दिखता है। कैदियों की एक बस्ती बनाई जाए, इसमें शुरू में ऐसे मुजरिम रखे जाएं जिन्हें बगावत। কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার এসে আমরা 1টার সময় 12:40 নাগাদ এয়ারপোর্টে ল্যান্ড করলাম। তারপরে লাঞ্চ করে আমরা সেলুলার জেল ভিজিট করলাম, এবং তারপরে ওভিন্স কোভ বিচে, যদিও সেটা খুব একটা দৃষ্টিযোগ্য বলে মনে হলো না, কারণ লো টাইড ছিল 1 নাম্বার, এবং মানে একটু অন্ধকার হয়ে গেছিলো, কারণ এখানে আর্লি সানসেট হয়ে যায়। তারপরে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডটা দেখলাম, কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, যদিও সেখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, তাও অল্প করে একটু জাস্ট ছোঁয়া দিতে পারলাম। কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডটা সত্যি কথা বলতে কি একদম দারুণ। এটাকে অবশ্যই, যদি পোর্ট ব্লেয়ার আসেন, আর কিছু দেখুন না দেখুন, লাইট অ্যান্ড সাউন্ডটা অবশ্যই দেখবেন সেলুলার জন্য। সো আজকের মতো এ পর্যন্তই। কালকে আমরা সকাল 5:30, কারণ আমাদের স্কুল হচ্ছে 6:30টার সময় টুয়ার্ডস হ্যাভলক, সুতরাং আমরা 5:30টার সময় বেরোবো, কারণ 1 ঘন্টা আগে রিপোর্টিং। সুতরাং কালকে হ্যাভলক, এবং যদি আমাদের ট্যুর অপারেটর যেটা বলতে চাইছেন, যদি ওয়েদার ভালো থাকে, কারণ এখানে আজকে ওয়েদার খুব আমাদের সাথ দিয়েছে, কিন্তু কালকে কীরকম কী হবে সেটা বোঝা যাচ্ছে না, কারণ অল্প স্বল্প মেঘ বৃষ্টি প্রতিদিনই হচ্ছে। যদি ওয়েদার সাথ দেয়, কালকেই আমরা এলিফ্যান্টা বিচে চলে যাব, গিয়ে পরের দিন রাধানগর বা অন্যান্য জায়গাগুলো দেখব। সুতরাং আজকের মতো এ পর্যন্তই। 11 অক্টোবর 2025 আমরা পোর্ট ব্লেয়ারে ডিটেলটা তুলে ধরার চেষ্টা করলাম। সো গুড নাইট ফর টুডে, টাটা।